আচ্ছা, আমি বই পড়ি এটা বাক্য হচ্ছে, তাহলে আমি স্কুলে যাই আমি বাক্য হচ্ছে, তাহলে বাক্যের মেইন বিষয়টা হচ্ছে একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে এবং এক বা একাধিক শব্দের সমষ্টি হতে পারে, তাই না? এবং হবে। জি। আচ্ছা, পরে চলে আসি বাক্যের কয়েকটা আমরা প্রকারভেদ। এখানে দেখতে পারতেছি স্লাইডটা, দেখো এখানে কয়েকটা স্লাইডের মধ্যে আমরা দেখতে পারতেছি বাক্যের অংশের মধ্যে দুইটা দেখবো, উদ্দেশ্য বিধেয় দেখবো, গঠন দেখবো, সরল জটিল যৌগিক দেখবো এবং অর্থ অনুসারে দেখবো এবং গুণ অনুসারে দেখবো। কি কি অংশ দেখবো? গঠন দেখবো, অর্থ অনুসারে দেখবো এবং গুণ অনুসারে দেখবো। কিন্তু আমাদের মেন বিষয় এখানে দেখবো গঠন এবং গুণ। কি দেখবো? গঠন এবং গুণ। যেখান থেকে প্রশ্ন আসে গঠন এবং গুণ। উদ্দেশ্য বিধেয় একেবারে সহজ, কোনো সমস্যা নেই, বুঝছো? আচ্ছা, এখানে দেখো বাক্যের প্রকারভেদ তোমরা দেখতে পারতেছো। জি ভাই। আচ্ছা, বাক্যের দুই অংশ আমরা দেখতে পারতেছি, একটা উদ্দেশ্য এবং বিধেয়। আমরা নিচে কি আছে আমাদের ওইগুলো বিষয় দেখার দরকার নেই, নিচে কি আছে আমাদের ওইগুলো বিষয় দেখার দরকার নেই। যদি আমি বলি জিহাদ ক্রিকেট খেলে, কি খেলে? জিহাদ কি খেলে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে। জিহাদ কি ঘুমাচ্ছ? জি না। তাহলে রেসপন্স করো না কেন? সকলকে রেসপন্স করতে বলছি। তাহলে এখানে জিহাদ ক্রিকেট খেলে, তাহলে জিহাদ ক্রিকেট খেলে একটা বাক্য বললাম, তাহলে এখানে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়? মেন কথা বলে দিচ্ছি, উদ্দেশ্য হচ্ছে সাবজেক্টকে বোঝায়। উদ্দেশ্য বলতে কাকে বোঝায়? সাবজেক্টকে বোঝায়। ওটা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যেমন ক্রিকেট খেলতে হচ্ছে কি বিধেয়? জিহাদ ক্রিকেট খেলে, তাহলে জিহাদটা হচ্ছে এটা উদ্দেশ্য, আর বাকি অংশটা হচ্ছে ক্রিকেট খেলতে হচ্ছে কি বিধেয়? তাহলে মেন বিষয়টা হচ্ছে জিহাদটা হচ্ছে উদ্দেশ্য আর বাকি অংশ হচ্ছে বিধেয়। অর্থাৎ এখানে সাবজেক্ট এবং প্রেডিকেটের খেলা, সাবজেক্ট এবং কি প্রেডিকেটের যে মেন খেলা সেটা। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো উদাহরণ দিচ্ছি। সেই স্কুলে যায়, তাহলে মেন উদ্দেশ্যটা কি? সে, তাহলে সেটা হচ্ছে উদ্দেশ্য, আর স্কুলে যায় হচ্ছে বিধেয়। রহিম ক্রিকেট খেলছে, তাহলে রহিমটা হচ্ছে উদ্দেশ্য, আর ক্রিকেট খেলছে মানে কি বিধেয়। আমি বই পড়ছি, তাহলে আমি হচ্ছে এখানে কি উদ্দেশ্য, আর বাকি অংশটা কি বিধেয়। মনে থাকবে? আচ্ছা, তাহলে কি আমাদের উদ্দেশ্য, এখানে দেখো উদ্দেশ্য বিধেয় আছে, এটা আমরা না, এটা কি আমাদের দেখতে হবে? এখন সাফি বলেন উদ্দেশ্য বিধেয় কি বুঝছেন? সাফি তো নাই, সরি, রুমা বলেন। হ্যালো, ঝগড়া লাগছে মনে হয়। ওই জায়গায় মনে হয় ঝগড়া লাগছে, এমনি পড়ান গয়ে যাই। ইয়া নাই, রুমা তো এখানে নাই ভাইয়া। আচ্ছা, তার একটু সমস্যা, মেসেজ দিচ্ছে আর কি। যাই হোক, দেখো উদ্দেশ্যটা দেখো এখানে কি বলছি, উদ্দেশ্য এবং বিধেয়টা তোমরা বুঝছো? জি হ্যাঁ। তোমাদের মেসেজ সমস্যা আর কি, বুঝছো? মানে কয়েকটা প্রবলেম ওই দিন তো বললামই তোমাদের। আচ্ছা, আমরা এখানে চলে আসি। বিধেয়টা কি? বাক্যের উদ্দেশ্যে সম্পর্কে কিছু বলা হলে তাকে সরি, বিধেয় আমরা বলবো না। তাহলে আমরা সেই স্কুলে যাই, তাহলে সেটা হচ্ছে কি উদ্দেশ্য, আর স্কুলে যাওয়াটা হচ্ছে বিধেয়, তাই না? এবং বিধেয়ের মধ্যে যেটা হয় যে ক্রিয়াপদ থাকে, ওই যে যায় একটা ক্রিয়াপদ না, খেলছে একটা ক্রিয়াপদ না, পড়ছে একটা ক্রিয়াপদ না, তাহলে এটা হচ্ছে বিধেয়। আচ্ছা, এটা আমাদের দেখার মেন বিষয় না। এখন আমরা চলে আসবো কি গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। গঠন অনুসারে কি বাক্যের প্রকারভেদ। তাহলে এখানে দেখবো যে সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, আর একটা যৌগিক বাক্য। সরল বাক্যটা কি, জটিল বা মিশ্র বাক্যটা কি, এবং যৌগিক বাক্যটা কি? সরল বাক্যটা মেন বিষয়টা হচ্ছে যে বাক্যে একটি উদ্দেশ্য থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সেটাকে আমরা কি বলবো? সরল বাক্য। আমরা সরল বাক্যটা আমরা একেবারে চিনবো, সেটা হচ্ছে যে একটি উদ্দেশ্য থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবেই, এটার মধ্যে কোনো খণ্ড বাক্য থাকবে না। খণ্ড বাক্য কি আমরা একটু নিচে চলে আসবো, সমস্যা নাই। তাহলে এখানে দেখো সরল বাক্য যদি আমরা দেখি, রহিম ক্রিকেট খেলছে, দেখো তো একটা সাবজেক্ট আছে না? জি, একটা সাবজেক্ট আছে। আচ্ছা, খেলছে একটি সমাপিকা কি আছে না? জি। আচ্ছা, তাহলে কি এটা আমরা কি ধরে নিতে পারবো না এটা একটা সরল বাক্য? জি। আমি বই পড়ছি, তাহলে আমি দেখো আমি একটা উদ্দেশ্য আছে, পড়ছি একটা ক্রিয়া আছে, ক্রিয়া পড়ছি, এটা কি ভালো কাজ না, সমাপিকা ক্রিয়া না? জি। জি। আচ্ছা, তাহলে আমাদের সরল বাক্য কি আমরা দেখে চিনতে পারবো? জি। আচ্ছা, তাহলে সরল বাক্যটা আমরা চিনে ফেললাম, তাহলে আমরা জটিল বাক্য কিভাবে চিনবো? জিহাদ একটু বলো তো, এটা আমি আগে পড়াইছি।
তো জটিল বাক্যের ভিতরে হচ্ছে দুইটা মানে ইয়া থাকবে, সফল ক্রিয়া, সফল বাক্য থাকবো। কি থাকবে? মানে ওটা কি কয় ভাইয়া, মানে পরিপূর্ণ দুইটা বাক্য থাকবে। স্বাধীন আর একটা আশ্রিত খণ্ড বাক্য থাকবে। আচ্ছা, সরল বাক্য মানে জটিল বাক্যটা আমরা একেবারে চিনবো, এটার মধ্যে খণ্ড বাক্য থাকবে। খণ্ড বাক্যটা কি? খণ্ড বাক্যটা দেখবো যখন যেমন যেখানে দেখবো যে, সে, যিনি, তিনি, তেমন, তথাপি, যদিও, তবে, যখন, তখন এগুলো যখন দেখবো, তাহলে এক অংশ থাকবে কি, এক বা একাধিক অংশ খণ্ড বাক্য থাকতে পারে, কিন্তু এক অংশ থাকবে কি সরল বাক্য। এক অংশ থাকবে সরল বাক্য আর অপর অংশে খণ্ড বাক্য থাকবে। এখানে দেখো বলছে যে বাক্যে একটি সরল বাক্য, তাহলে জটিল বাক্যের মাঝে সরল বাক্য নিহিত থাকবে এবং এক বা একাধিক খণ্ড বাক্য। খণ্ড বাক্য কখন চিনবো? যখন আমাদের এইগুলো ওয়ার্ড গুলো থাকবে, যে, সে, যিনি, তিনি, তথাপি, এগুলো যখন থাকবে তখন আমরা ধরে নিতে হবে কি এটা কি জটিল বাক্য, তাই না? জি। তাহলে আমি জটিল বাক্য বলতে কি বলছি, রিফাত বলো তো। যে বাক্যের মধ্যে যে, সে, যিনি, তিনি থাকলে এটা বুঝবে জটিল বাক্য। জটিল বাক্য। আচ্ছা, আরেকটা কিছু বলছি, বলো আর কি বলছি। যে বাক্যে একটি সরল বাক্য এবং এক বা একাধিক খণ্ড বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। জটিল বাক্য বলে। আচ্ছা, আমরা এখানে উদাহরণ দিয়েছি, আমরা একটু নিচে চলে আসি। দেখো উদাহরণটা, এখানে দেখো কি, যে রাধে সে চুলো বাঁধে। কি? যে রাধে সে চুলো বাঁধে। আচ্ছা, এখানে দেখো, এখানে সে চুল ও বাঁধে একটি সরল বাক্য। এখানে দেখো তো, সে চুল ও বাঁধে, এখানে কি এটা একটা সরল বাক্য হয় না? সে চুল ও বাঁধে, সে চুলো বাঁধে, সে কি একটা উদ্দেশ্য না? জি জি আচ্ছা, মানে বাদে এটা কি একটা কাজ বোঝায় না? হ্যাঁ কিন্তু যে, যে রাধে, তাহলে যে একটা কি খণ্ড বাক্য না? মনে আছে দেখাইছিলাম, যে একটি কি জি খণ্ড বাক্য না? যে একটি খণ্ড বাক্য, তাহলে এটা হচ্ছে যে এটা আমাদের কি বাক্য? তাহলে এটা বলতে পারবো এটা কি জটিল, সরি জটিল বাক্য, তাই না? জি আচ্ছা দেখো, যেমন কর্ম তেমন ফল। কি বলছে? যেমন কর্ম তেমন ফল। এখানে দেখো তো, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা, তাহলে যেমন কর্মটা কি আমাদের সরল বাক্য হয় না? কর্ম একটা কাজ না? কর্ম একটা কাজ না? আমি ওইখানে কিন্তু বলছি যদি তেমন যদি থাকে, তেমনটা হচ্ছে একটা খণ্ড বাক্য। কি? তেমনটা একটা কি? দেখো তো, তেমন ফল, এটা কি সরল বাক্য হয়? এখানে কি কর্ম আছে? হয়। কিভাবে হয়? ফল কি কর্ম? ফল কি কর্ম? বলো, ফল কি কর্ম? ওইগুলো কোথায় গেল? কথা বলতেছি, জান্নাত কথা বলেন না কেন? জি ভাই বলতেছি তো। বলেন না কেন? ফল কি কর্ম? ফল কি কর্ম? যেমন কর্ম, তাহলে কর্মটা এখানে কাজ, কিন্তু ফলটা কর্ম না। তাহলে যেমন কর্ম এটা হচ্ছে একটি কি বাক্য? সরল বাক্য। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে এখানে ক্রিয়া আছে আর পরেরটার মধ্যে ক্রিয়া নাই, সেটা হচ্ছে খণ্ড বাক্য। বুঝছেন? জি আচ্ছা, এখানে দেখেন যে আমি জানি যে তুমি মিথ্যাবাদী নও, তাহলে আমাদের মেন বিষয়টা দেখতে পাচ্ছি, যে যেহেতু আছে তাহলে আমাদের নির্দ্বিধায় আমরা বলতে পারতেছি যে এটা হচ্ছে কি বাক্য? জটিল বাক্য। কারণ কি, আমরা খণ্ড বাক্যের মধ্যে দেখেছি যে, যিনি, এগুলো যদি থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এটা কি বাক্য? এটা কি বাক্য ধরে নিতে পারবো? ধরে নিতে পারবো কি কি বাক্য ধরে নিতে পারবো? জটিল কথা বলেন না কেন? সকলকে রেসপন্স করতে বলতেছি। জটিল যে থাকবে যখন আমরা যে দেখতে পারতেছি তখনই আমরা বলতে পারবো যে এটা জটিল বাক্য। আমাদের এত ব্যাখ্যা দিতে হবে না, যে যেহেতু আছে তাহলে আমরা ধরে নিতে হবে যে আমাদের এটা জটিল বাক্য। বুঝতে পারলাম? জি জি আচ্ছা, এখন বলেন, জান্নাত বলেন কি বুঝছেন? প্রথমে আপনি হচ্ছেন আমাদের বুঝাইছেন হচ্ছে বাক্য। বাক্যের প্রথমটার টপিকটা বুঝাইছেন হচ্ছে সরল বাক্য, দ্বিতীয় টপিকে বুঝাইছেন হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য বলতে হচ্ছে যে বাক্যে একটি প্রধান বাক্যের সাথে এবং একাধিক খণ্ড বাক্য থাকবে। যে আমরা কিভাবে চিনবো সেটা হচ্ছে, চেনার উপায় হচ্ছে যে, সে, যিনি, এগুলো থাকলে আমরা সহজেই যেটা বুঝতে পারবো যে এটা জটিল বাক্য। বুঝতে পারছি। আচ্ছা, তামান্না কি বুঝছেন বলেন? প্রথম বলছেন বাক্য, বাক্যের তিনটি গুণ থাকে। গুণ বলতে প্রথম থেকে বাক্যের দুইটি উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। পরে হচ্ছে
যে বাক্যের কয়টি গুণ থাকে তুমি তো এই যে জটিল মানে বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্যে হুম ওই যে সরল বাক্য কি থাকে, সরল বাক্য একটা উদ্দেশ্য থাকবে, একটা বিধেয় থাকবে, ক্রিয়া থাকবে। আর জটিল জটিল বাক্যের মধ্যে প্রথমটা থাকবে সরল সরল, আর পরেরটা হবে আশ্রিত খণ্ড বাক্য, যেমন যে বা যে, যে যিনি তিনি, যে সে, যা তা থাকলে আমরা বুঝবো এটা জটিল বাক্য। হুম ওকে, তাহলে বুঝতে পারছি। সাফি সাফি তো নাই, সাফি ছাড়া তো মজাও লাগে না। আচ্ছা, জিহাদ তো বুঝছেন নাকি? জি। আচ্ছা, তাহলে এখন আমাদের যৌগিক বাক্য দেখবো। কি দেখবো? যৌগিক বাক্য। যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি দেখানোর কোনো কিছু আছে? যৌগিক বাক্য দেখলে আপনারা বুঝতে পারবেন না কি কি বিষয় জি আছে? ভাই, অতত কিন্তু জি এবং একটা অব্যয় যৌগিকটা একটু থাকবে। সহজ নাকি? যদি কিন্তু, বরং, ও এবং আর এগুলো যদি থাকে, সাধারণত আমরা বুঝতে পারি যে এটা কি যৌগিক বাক্য, তাই না? জি জি জি। ভাই। সাধারণত আমরা দেখতে পারি এগুলো, আরো অনেকগুলো আছে, যেমন কিংবা, নতুবা, অথবা, তাই, এবং। কিন্তু এখানে মেইন বিষয়টা হচ্ছে, যদি আমি বলি, সেটা হচ্ছে যে একটা যৌগিক বাক্যের মধ্যে সরল প্লাস সরল হতে পারে, সরল মানে সরল বাক্য প্লাস সরল বাক্য হতে পারে, সরল বাক্য প্লাস জটিল বাক্য হতে পারে, জটিল বাক্য প্লাস জটিল বাক্য হতে পারে, তাই না? সবগুলো মিলাই একসঙ্গে একটা। আচ্ছা, তাহলে যৌগিক বাক্যের মধ্যে কি কি হতে পারে? সরল প্লাস সরল, সরল প্লাস জটিল, এবং জটিল প্লাস জটিল হতে পারে। বুঝছো? জি বুঝতে পারলাম? জি। জি ওকে, তাহলে আমাদের যৌগিক বাক্যের আমরা একটা উদাহরণ দেখি। এখানে দেখি, যেমন তার টাকা আছে কিন্তু দান করে না। তাহলে দেখো, তাহলে আমাদের মেন বিষয়টা আমরা দেখে বুঝতে পারতেছি কি, এখানে কিভাবে বুঝতে পারতেছি, দেখেই বুঝতে পারতেছি এটা কি জন্য যৌগিক বাক্য। বলো তো জান্নাত, এখানে কিন্তু আছে। বলো কিভাবে দেখে বুঝতেছো? কিন্তু আছে, যার টাকা আছে, কিন্তু আপনি তো বলছেন যে কিন্তু, এবং, অথবা, অথচ এগুলো থাকলে হচ্ছে যৌগিক বাক্য। যেটা যৌগিক বাক্য হচ্ছে কিন্তু সরল বাক্যর সঙ্গে হতে পারে সরল প্লাস যৌগিক বাক্য, So, জটিল বাক্যর সঙ্গে হতে পারে জটিল প্লাস যৌগিক বাক্য, যৌগিক বাক্যর সাথে যৌগিক বাক্য, দুটোই আচ্ছা, হতে পারে। জিহাদ বলেন। জি ভাইয়া। কি বুঝছেন বলেন। টাকা আছে কিন্তু দান করে না। এখানে হচ্ছে প্রথমত চিনতে পারে যে কিন্তু থাকলে তো এটা আমরা জানি যে এটা যৌগিক বাক্য। বাক্য। আর এরপরে আরেকটা হচ্ছে যে তার টাকা আছে, এটাও একটা মানে তার টাকা আছে, এটা একটা সম্পূর্ণ বাক্য। আচ্ছা আর জিহাদ, জি ভাই। জিহাদ, তোমাদের সাথে আরেকজন যুক্ত হবে, কিন্তু সে বুঝতেছে না যে কিভাবে যুক্ত হবে, এটা কিভাবে কি করা যায়। গ্রুপে যুক্ত হয়েছে কিন্তু কিভাবে ওপেন করবে এটা বুঝতেছে না। কিভাবে কি করা যায় বলো তো? ওই যে মানে কিভাবে এই জায়গায় জয়েন হবে ওইটা, হ্যাঁ, এটা বুঝতেছে না। ওরা আমি জয়েন করে আনতাম। হ্যাঁ, জয়েন করে আনো। এখন 29 লাস্টে যেটা নাম্বার 29 যুক্ত করো। হ্যাঁ দেখছি এই ক্লাসে আনতাম এখন। হ্যাঁ হ্যাঁ, আনো। আচ্ছা আমি আনতাছি। আচ্ছা, আমি আমি এখানে বলতে থাকি। আচ্ছা, রিফাত বুঝছো? জি বুঝছি। কি বুঝছো বলো? তার টাকা আছে কিন্তু দান করে না, মানে এখানে কিন্তু থাকার কারণে আমরা বুঝতে পারি যে এটা যৌগিক বাক্য। হ্যাঁ, আর এই যে যেমন যৌগিক বাক্য যে কিন্তু এবং আচ্ছা, যৌগিক বরং বাক্য, অথবা যৌগিক বাক্য কোন কোন বাক্য সহকারে গঠিত হতে পারে একটু আগে বলছি, বলো। সরল বাক্য হতে পারে, সরল বাক্য, জটিল বাক্য হতে পারে। হুম। আচ্ছা, তাহলে আমি একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে সে গান গায় আমি শুনি। তাহলে এখানে কোনটা দুইটা বাক্য কোনটা? সে গান গায় কি বাক্য, এবং আমি শুনি এটা কি বাক্য বলো? সে গান গায়, হ্যাঁ এটা সরল বাক্য। হ্যাঁ, আমি শুনি এটা কি বাক্য? আমি শুনি, এটা সরল বাক্য। সরল বাক্য। আচ্ছা, টাকা দাও ছাড়া পাবে, বলো কোনটা কি বাক্য? টাকা দাও ছাড়া পাবে। হ্যাঁ, টাকা দাও প্রথমটা সরল, পরেরটা হচ্ছে জটিল। জটিল, হ্যাঁ। টাকা জটিল দাও কেন হবে? ছাড়া পাবে। ছাড়া পাবে এটা তো একটা বাক্য হয়। টাকা দেও বাক্য হয়, তাহলে এটা কি জন্য এটা জটিল হবে বলো? ছাড়া পাবে মানে এটা তো ছাড়া পাবে এতটুকু বললে একটা বাক্য হয়ে যায়। ছাড়া পাবে একটা বাক্য হয়। এটা মনে সরল করি প্লাস সাপেক্ষ,
সাপেক্ষ কখনো না, টাকা দেওয়া ছাড়া পাবে সাপেক্ষ এখানে হচ্ছে না, আমরা ভাগ করে দিচ্ছি। এবং এটা যদি বানানটা দেখতে পারতা তাহলে হচ্ছে যে একটা মধ্যে একটা কমা আছে, তো কমা থাকার কারণে আমাদের বুঝতে হবে যে এটা একটা যৌগিক বাক্য। কারণ হচ্ছে যৌগিক বাক্য কিভাবে গঠিত হয়, দুইটা সরল বাক্য মিলেও কিন্তু যৌগিক বাক্য গঠিত হয়। বুঝতে পারলাম? কমা থাকে, সেমিকোলন থাকে, অনেক সময় হাইফেনও থাকে। হ্যাঁ, হাইফেনও থাকে। আরেকটা যদি বলি, যৌগিক বাক্য সরল বাক্য প্লাস জটিল বাক্য হতে পারে, যৌগিক বাক্য সরল বাক্য প্লাস জটিল বাক্য হতে পারে। যেমন কি যদি আমি একটা উদাহরণ বলি, যদি এখানে লেখি নাই, সেটা হচ্ছে যদি বলি হ্যাঁ যে সে কোনোভাবেই মানতে রাজি নয় যে বইটি, তাহলে সে কোনোভাবে মানতে রাজি নয়, এটা একটা বাক্য হয় না? যে বইটি সে কিনেছে এটা কিন্তু একটা সাপেক্ষ। যে বইটি সে কিনেছে সেটি খুব দামি, কিন্তু কোনটা বলে নাই, তো একটা সাথে আরেকটা ডিপেন্ডেন্ট, তাই না? তো যখন এখানে দেখো এখানে তিনটা বাক্য হয়ে গেছে, সরি তিনটা হয়েছে, কমা হয়েছে, কারণ প্রথমটা হচ্ছে সরল, সে কোনোভাবে মানতে রাজি নয়, একটা সরল বাক্য, কিন্তু পরেরটা কিন্তু দুইটা মিলে জটিল বাক্য হয়েছে। সে বইটি সে কিনেছে যেটি খুব দামি, তাহলে একটা বাক্য, তাহলে জটিল। প্রথমটা হচ্ছে সরল, তাহলে জটিল আর সরল মিলে কি হয়? জটিল সরল মিলে জটিল। বুঝতে পারলাম? জি ভাইয়া। অর্থাৎ কিন্তু, এবং, বরং এগুলো না থাকলেও আমাদের বুঝতে হবে এটা জটিল বাক্য, যৌগিক বাক্য। আমি এবং এটার পিকগুলো আমি তোমাদের দিয়ে দিব গ্রুপে আর কি, বুঝছো? জি হ্যাঁ। আচ্ছা, ভাইয়া এখন বলছিলেন একটা রুটিন দিবেন, এটা কি কোনটা? এই যে কিভাবে কি করবেন, যে ক্লাসের একটা রুটিন দিবেন বলছিলেন না ওইদিন? হ্যাঁ রুটিন দিব তো, কিন্তু তো ব্যস্তর মধ্যে পারতেছি না আর কি, তোমাকে না সকলকে রুটিন দিব আর কি, সমস্যা নাই, দিয়ে দিব। আচ্ছা, আমি এটার পিকটা দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, যেটা এখন থেকে দেখালাম। আচ্ছা, এখন দেখো অর্থ অনুসারে বাক্যগুলো দেখবো। কি অনুসারে বাক্য দেখবো? অর্থ অনুসারে বাক্য দেখবো। এবং এগুলো বেশি মানে প্রভাব ফেলবে না, হ্যাঁ। ওটা তো একটা মেয়ে তো যুক্ত করছো? ও আহারে, ওইটা ফোন রিসিভ করতেছে না, পরে ফোন রিসিভ করছে, এখন ওই স্ক্রিন শেয়ার দিয়ে আনতেছি, ওই আইডি দিছি, দেখে কি কয়। দেখো আচ্ছা, আমি তো লাইনে, তুমি ওইখানে চেক করো ওইটাকে, তুমি তো আমার পরবর্তী পার্টনার। আচ্ছা, যাই হোক, অর্থ অনুসারে বাক্য আমরা কি দেখবো? অর্থ অনুসারে বাক্য আমাদের মেন বিষয়, দেখার বিষয় না, এগুলো আমাদের দেখতে হবে না, এগুলো আপনারা পারবেন। কি বলো? আপনি মেসেজ দিয়ে বলে দেন যে রিপ্লাই করার জন্য আমারে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, আপনি একটু জিহাদের মেসেজের রিপ্লাই করেন তো তাড়াতাড়ি, তাহলে যুক্ত হতে পারবেন, তাহলে তো আজকে ক্লাসটা করতে পারবেন না। আর ওপেনটা বুঝতেছে না, কি অবস্থা? দেখো, বাক্যের অর্থ অনুসারে 5 ভাগে ভাগ করা যাবে, যেমন নির্দেশক, প্রশ্নবোধক, বা অনুজ্ঞা সূচক, বা বিস্ময় সূচক, বা প্রার্থনা সূচক। এগুলো আমরা জানি, অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, তাই না? এগুলো জানি। আচ্ছা, আমাদের মেইন বিষয়টা, আমাদের মেইনটাই দেখতে হবে নির্দেশক বাক্য। নির্দেশক বাক্যর মেইনটা হচ্ছে এটা বর্ণনামূলক। কি বাক্য? বর্ণনামূলক। নির্দেশক বাক্যের একটা বিষয়টা কি? বর্ণনামূলক। যেমন কি কোনো ঘটনা বা বাক্যের তথ্য যে বাক্য দ্বারা, এগুলো আমাদের দেখতে হবে না, যার সাথে বর্ণনামূলক থাকবে। যেমন কি নাদিয়া একটি কবিতা পড়ছে, তাহলে এটা বর্ণনা হচ্ছে না, অ্যাসারেটিভ সেন্টেন্স হচ্ছে না? হচ্ছে। যেমন রহিম পড়ার সময় পড়ে আর খেলার সময় খেলে, তাহলে এটা বর্ণনামূলক না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে মেইন বিষয়টা হচ্ছে নির্দেশক বাক্যটাই হচ্ছে বর্ণনামূলক, এটাই মনে রাখতে হবে। নির্দেশক বাক্যটা হচ্ছে বর্ণনামূলক। আর নির্দেশক বাক্যের মধ্যে দুইটা বিষয় আছে, একটা হাবোধক আর একটা নাবোধক। নির্দেশক বাক্যের মধ্যে দুইটা বিষয় আছে, একটা হাবোধক নাবোধক, কি না? অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, তাই না? হাবোধকের আরেকটা নাম হচ্ছে অস্তিবাচক, আর একটা হচ্ছে নেতিবাচক, তাই না? একটা হচ্ছে অস্তিবাচক আর একটা নেতিবাচক। আচ্ছা, আমাদের পরের বিষয়টা আমরা চলে আসবো এখানে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এটা আপনাকে বলতে হবে আর কোনো কিছু বলার কিছু আছে? না, এটা বলার জাস্ট অনুজ্ঞা সূচকটা মনে রাখেন। অনুজ্ঞা সূচকটা অনেক সময় ভুলে যাবেন, এই অনুজ্ঞা সূচকটা মনে রাখেন। তাহলে কি অনুজ্ঞা সূচকের মধ্যে আমরা দেখবো আজ্ঞা, আদেশ, উপদেশ, এগুলো দেখবো, তাই না? এগুলো আমরা দেখবো। যেমন কি অসৎ সঙ্গ ত্যাগ করো, তাহলে এটা কি করতেছে? উপদেশ দিচ্ছে।
না আদেশ উপদেশ। লিখছে, এটা একটা উপদেশ, তাই না? তুমি এখন যেতে পারো, তাহলে এটা কি? নির্দেশ। এটা নির্দেশ। যেমন কি 2 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করো, এটা কি? নির্দেশ। এটাও নির্দেশ। নির্দেশ বা আদেশ দুইটাই হয়, নির্দেশ। নির্দেশ বা আদেশ। আচ্ছা, আমরা নিচে দেখি অনুজ্ঞা সূচক আরো দেখবো নাকি? দেখি তো, যে বাক্য দ্বারা আজ্ঞা আদেশ, এটা তো দেখলাম আগেরটাই না? বিস্ময় সূচক এটাও জি জানেন, এটা কি বাক্য হবে জানেন না? জি এক্সক্লেমেটরি ভাই, সেন্টেন্স, এটা পড়েন নাই? জি ভাই। এটা দেখলে আপনারা বুঝতে পারবে প্রার্থনা সূচক বাক্যটা কি জানো, যারা কি প্রকাশ করবে, এগুলো দেখানোর দরকার নেই। তাহলে আমাদের মেইন বিষয়ে আমরা চলে গেছি কয়েকটা, এবং লাস্ট আমরা এই মেইন বিষয়গুলো দেখব। আকাঙ্ক্ষা। আচ্ছা, এখন আমাদের মেইন বিষয়ে চলে আসবো গুণ অনুসারে বাক্য। মেইন বিষয় আসবো কি? গুণ অনুসারে বাক্য। করবো জিহাদ না কি বললো, করলা? জিহাদ কি বললা? ওই যে ক্লাস নাকি করবো না বললো। ওকে, তাহলে হচ্ছে কালকে আমি যুক্ত করবো, সমস্যা না। আমার এখানে একটু সমস্যা, নেট ভালো করে কাজ করতেছে আমি না। আচ্ছা, আমি ওনারা হোয়াটসঅ্যাপে ওনারা করছে যে স্ক্রিন শেয়ার দিয়া এখানে ক্লিক করতে বলবো, উনি স্ক্রিন শেয়ার না দিয়ে উনি ভিডিও কল দিয়ে ধরে ধরে রাখছে। পরে বললাম যে ফেসবুকে ওই যে মেসেঞ্জারে মানে ফেসবুকে রিকোয়েস্ট দেওয়ার জন্য মেসেঞ্জার দিয়ে এই জায়গায় নিয়ে আসবো। আর পরে থাক, বলতেছে আচ্ছা আমি ক্লাস করবো না। পরবর্তী পর থেকে করবে না। যদিও টাকা পে করছে, প্লাস হচ্ছে তো, বুঝো না, এটা আমার একটা দায়িত্ববোধ আছে না। ঠিক আছে, আপনি ভাই করেন, ওই মেসেঞ্জারে কল দিয়া স্ক্রিন শেয়ার করেন, দিতে হবে না, হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার ক্লাস তো রেকর্ড হচ্ছে না, ক্লাস তো রেকর্ড পাবে, সমস্যা নেই। মানে পরবর্তী টাইমের জন্য আর কি, পরবর্তী লাইভ হ্যাঁ, ক্লাসের জন্য। পরবর্তীতে তো একটা ব্যবস্থা করবো। দেখো, গুণ অনুসারে বাক্য আমরা দেখবো, এবং এটা দেখে মোটামুটি এখানে শেষ করবো, পরবর্তী একেবারে সম্পূর্ণ দিব। আচ্ছা, আজকে অনেক পড়া দিতে হবে আপনাদের, জিকেও পড়া দিব। দেখেন, গুণ অনুসারে বাক্য আমরা 3টা দেখি, একটা আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আমাদের এখানে আমরা সব বাদ, এখানে কোনো কিছু দেখবো না, আমি জাস্ট বলে দিচ্ছি আকাঙ্ক্ষাটা কি। আকাঙ্ক্ষাটা জানেনই, আকাঙ্ক্ষা জানেন না? এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা। শোনার যে আচ্ছা, ইচ্ছা থাকে এবং বা এখানে আগ্রহ। কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আছে, তাহলে আমরা আকাঙ্ক্ষা সকলে জানি, অর্থাৎ একটি পদের পর আরেকটি পদের যে শোনার যে ইচ্ছা, সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা, তাই না? যেমন রহিম স্কুলে এরপরে নাই, এই যে নাই ডট ডট ডট, এই না থাকার কারণে হচ্ছে এটা আকাঙ্ক্ষা। এটা আর বুঝতে আকাঙ্ক্ষা পারবো না। শোনার পদ পর শোনার ইচ্ছা। হ্যাঁ, এটাই তো নাই। রহিম স্কুলে পড়াই তো বললাম ডট 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 মানে নাই, এই জন্য যে শোনার যে ইচ্ছে সেটাই আকাঙ্ক্ষা, এটা আপনারা জানেন। আচ্ছা, আমাদের মেন দেখবো আসক্তি এবং যোগ্যতা। আসক্তি এবং যোগ্যতা এই দুটার মধ্যে সমস্যা হয়। আসক্তি যেটা আর যোগ্যতা যেটা, আমি বলি, আসক্তি হচ্ছে মানে বিশৃঙ্খল ভাবে থাকবে একটি, যখন একটা বাক্য থাকবে সেই পদগুলো বিন্যাস মানে সঠিকভাবে থাকবে না। তাহলে আসক্তি আমাদের যখন বলবে যে কোনটা আসক্তি কোনটা যোগ্যতা, তখন আমাদের বুঝতে হবে আসক্তি মানে একটি বাক্য বিশৃঙ্খল ভাবে থাকবে, সুশৃঙ্খল সুশৃঙ্খল পদবিন্যাস। থাকবে না। সুশৃঙ্খল কি থাকবে? না। না। থাকবে না। যখন থাকবে না, তখনই বুঝে নিব যে এটা আসক্তি না। যখন সুশৃঙ্খল ভাবে থাকবে, তখন সেটা বুঝবো কি আসক্তি। যেমন আমি করি চেষ্টা পড়ার, ওয়াক্ত পাঁচ নামাজ, এটা কি একটা বাক্য হলো? না, তাহলে এটা বাক্য হলো না। যখন একটি বাক্য সুশৃঙ্খল ভাবে থাকবে, তখন সেটাকে আমরা বলবো আসক্তি। যেমন কি, আমি যদি বলি জিহাদ খুব ভালো ছেলে, তাহলে এটা কি আসক্তি হয় না? হয়। জি হয়। জি তাহলে আমি বললাম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তাহলে এটা কি আসক্তি হয় না? জি হয়। জি হয়। তাহলে কিন্তু এটা আসক্তি। এলোমেলো হলে তাহলে হবে কোনটা না। আসক্তি, কোনটা আসক্তিহীন বাক্য, কোনটা আসক্তি যুক্ত বাক্য, আপনারা কি বার করতে পারবেন না আপনাদের পরীক্ষায় যে? জি ভাইয়া। বাক্যটা কিন্তু জি সংক্ষিপ্ত সিলেবাসেও আছে, প্লাস হচ্ছে ফুল সিলেবাসেও আছে, এবং বাক্য থেকে প্রশ্ন করবে না, এটা মানে এটা না বাবারই মানে ভাবির ভাববেন পক্ষে না। অসম্ভব। এখান থেকে প্রশ্ন করবে, বাক্য থেকে প্রশ্ন করবে। হ্যাঁ, তো বাক্য থেকে কয়েকটা বিষয়ের উপর প্রশ্ন করে, একটা হচ্ছে যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, প্লাস হচ্ছে রূপান্তর, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এগুলো কিন্তু করতে হবে। এবং এগুলো আমি স্লাইড আমার কাছে আছে, সমস্যা নাই, কিন্তু এইগুলো যেটা হয়েছে যে প্র্যাকটিস করবে, একেবারে লিখে লিখে করতে হবে না। আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন না, বা লিখিত ভর্তি পরীক্ষা দিচ্ছেন না, তো আপনাদের জাস্ট দেখে রাখতে হবে। এগুলো যত দেখবেন তত পাবেন। মনে থাকবে? জি ভাই। জি। আচ্ছা, দেখেন আসক্তিটা কি। আসক্তি তো আমি বললামই, অর্থাৎ বাক্য যখন সুশৃঙ্খল থাকবে, পদবিন্যাস থাকবে, তখন আমরা এটাকে বলবো আসক্তি। আর যখন সুশৃঙ্খল থাকবে না, সেটাকে বলবো আসক্তিহীন বাক্য। সেটাকে কি বলবো? আসক্তিহীন বাক্য। যেমন কি বললাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তাহলে এটা আসক্তি যুক্ত বাক্য, আসক্তি বাক্য, আসক্তি যুক্ত বাক্য, তাই না? জি আচ্ছা, তাহলে এটাই হচ্ছে মেন আসক্তি, আমরা বুঝে ফেলবো।
আচ্ছা, তাহলে যোগ্যতাটা কি? যোগ্যতা হচ্ছে অন্তর্গত এবং ভাবগত মিলন এক থাকবে। অন্তর্গত এবং ভাবগত মিলন এক থাকবে। যেমন আমি যদি বলি জিহাদ আকাশে উড়ে, তাহলে এটা কি যোগ্যতাহীন না যোগ্যতা যুক্ত বাক্য? যোগ্যতা যোগ্যতাহীন। কেন? জিহাদ কি আকাশে উঠতে পারে না? ডানা নাই কি নাকি? পাখি জানা আছে কি পাখি জিহাদ তো আমার একেবারে কাছে ছোট ভাই, এবং রাজশাহী চান্স পেলে পরবর্তী পার্টনার আমারই হবে। এই যে আজকে একজনকে কাজ দিলাম, জিহাদ বুঝছো, জি এবং হিউজ অ্যামাউন্ট দিয়ে কাজ দিছি এক জুনিয়রকে। অ্যাসিস্ট্যান্ট, আপনার অ্যাসিস্ট্যান্ট, পরবর্তী অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ আল্লাহ কবুল করুক আল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আমাকে কাজ দেওয়া লাগবে না, আমি নিজে থেকে কত কাজ করবো। হ্যাঁ এটা তো আছেই। আচ্ছা, যেটা বললাম যে কি জিহাদ আকাশে উড়ে, তাহলে এটা কি যোগ্যতা যুক্ত বাক্য? জি না। যোগ্যতা যুক্ত বাক্য না। কারণ কি? জিহাদ তো যোগ্যতা নাই। ডানাযুক্ত জিন না, মেয়েরা তো পরি আর ছেলেরা তো জিন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডানাহীন জিন নাকি? এই জন্য এটা হচ্ছে কি যোগ্যতা নাই, তাহলে তার সেটা যোগ্যতা নাই, অর্থাৎ অন্তর্গত এবং ভাবগত মিল নাই। তাহলে আমরা বুঝতে পারলাম কি, অন্তর্গত এবং ভাবগত মিল না থাকলে সেটাকে বলবো কি, যোগ্যতাহীন বাক্য। যেমন রিফাত, রিফাতের কি ডানা আছে নাকি? রিফাত না ভাই, নাই, আমি তো জানি তোমার আছে। মানুষের কি ডানা থাকে? রিফাত নাই না ভাই, ডানা নেই। মানুষের কি ডানা থাকে? না, তোমার যদি থাকে তাহলে আমরা ধরে নিব আছে। তাহলে ধরে নেন যে আছে। ও আচ্ছা, তাহলে ধরে নিলে তো তাহলে বাক্য তো যোগ্যতা যুক্ত হয়ে যাবে। তাহলে রিফাতের যে উদাহরণটা হবে, যদি রিফাত মানে তোমাদের মানে ক্লাসমেট না বেসমেট যদি বলে যে তোমাদের বেসমেট রিফাত আকাশে ওড়ে, তাহলে তোমরা যোগ্যতা যুক্ত বাক্য দিও। আর যদি রিফাত ছাড়া অন্য তাহলে কোনো কি হবে? কাউকে দেয় তাহলে যোগ্যতাহীন দিও। হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা দেখো, যোগ্যতা যুক্ত যে বাক্যটা বললাম, তাহলে যোগ্যতা যুক্ত এবং যোগ্যতাহীন বাক্য আমরা বুঝে ফেললাম না? যদি বলে যে যোগ্যতা যুক্ত বাক্যটা কোনটা, তাহলে আমরা যদি যদিও বলে ব্যাখ্যাটাও চাই বা যোগ্যতা যুক্ত বাক্য কোনটা বলে, তাহলে বলতে হবে বাক্যের অন্তর্গত এবং ভাবগত যদি মিল থাকে তাহলে সেটা হবে যোগ্যতা বাক্য। দেখো তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। কি উদাহরণ দেওয়া হয়েছে দেখো, রোদে প্লাবন সৃষ্টি। তাহলে দেখো তো এটা কি যোগ্যতা যুক্ত বাক্য না যোগ্যতাহীন বাক্য? রিফাত বলো তো, যোগ্যতাহীন। রিফাত কি বাক্য? যোগ্যতাহীন। কারণ কি? কেন? বর্ষা রোদে কি প্লাবন সৃষ্টি হয় না, বন্যা হয় না? হয় না? না, হবে না। জিহাদ হয়? জি না। রিফাতের এখানে হয় মনে হয় না রিফাত? না, হয় না। কেন? তোমার যদি পাখা থাকতে পারে তাহলে রোদ কি জন্য প্লাবন সৃষ্টি করতে পারে না? ওরও কেন প্লাবন হবে না। হয়? ওর বৃষ্টি হলে পাখা হবে। আছে, আবার এ বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি তাহলে হয়। রিফাত হচ্ছে ব্যতিক্রম। রিফাত তাহলে এখন মেনে নিল যে সে যেটা আগে বলছে সেটা হচ্ছে ভুল, অর্থাৎ তার ডানা নাই, যেহেতু এখানে প্লাবন সৃষ্টি হয় না রোদে। তাহলে যখন বর্ষা রোদে প্লাবন সৃষ্টি যেরকম হয় না, তেমনি ভাবে রিফাদেরও ডানা নাই, তাই না? তাহলে দুইটাই হচ্ছে কি যোগ্যতাহীন বাক্য। দুইটাই কি যোগ্যতাহীন বাক্য। বুঝতে পারলাম? জি ভাইয়া। জি হ্যাঁ। ওকে, তাহলে মেইন বিষয়টা আমরা বুঝে পেলাম, যোগ্যতাহীন কোনটা, যোগ্যতা যুক্ত বাক্য কোনটা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, জি। এখন আমরা রিফাদের কাছে চলে আসবো। সে কি বুঝলো গুণ অনুসারে যে বাক্যগুলো আছে এগুলো বলবি। বলো বলো। এই যে কি বললেন ভাইয়া? এই যে যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, কি বুঝলা? মানে আকাঙ্ক্ষা একটি শব্দ, মনে করেন যে পদ অনুসারে মানে শোনার ইচ্ছা থাকবে, হ্যাঁ, মানে ওটাকে আকাঙ্ক্ষা বলে। উদাহরণ দাও। যেমন হচ্ছে যে আমি বাড়ি, এটা যদি বলি তো মানে বাক্যটা শোনার ইচ্ছা থাকে আবার। হ্যাঁ, তাহলে তার সেটা মানে যেমন আমি বাড়ি যাব, এটাতে আকাঙ্ক্ষা হয়। আর আসক্তি মানে সুশৃঙ্খল ভাবে থাকবে না, যোগ্যতা থাকবে। বলো, কি বলা হয়? প্রথম না কি দেখাইলাম? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার সম্পূর্ণ বাক্যটা বলো, তাহলে সম্পূর্ণ কি যেমন হবে? আমি বাড়ি যাব, হুম, এটা তো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা না তো, ওটা তো সম্পূর্ণ বাক্য, বাক্য প্রকাশ পেয়েছে। ওটা তো সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। আচ্ছা, জি। পরে বলো, পরে কি? আসক্তি তোমার সুশৃঙ্খল ভাবে থাকবে। হুম, আসক্তিহীন বাক্য বলো, আসক্তি যুক্ত বাক্য বলো, হীন যুক্ত দুইটা বলো। আসক্তিহীন, হুম,
যে ভালো কবিতা হুম ভালো কবিতা হক লিখেন লিপি, হুম এটা তো হুম, আসক্তিহীন। হ্যাঁ আর আসক্তি হচ্ছে যে যে লিপি হক ভালো কবিতা লিখে, কি লিপি হক ভালো কবিতা লিখে। লিপি হক? জি। আচ্ছা, নাম তো, আচ্ছা যাই হোক, বুঝতে পারছি। আচ্ছা এখন তামান্না বলেন যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে বাক্যের অর্থগত ভাবগত মিল বন্ধন থাকা হচ্ছে যোগ্যতা। যেমন গরু আকাশে ওড়ে, এটা কোনোদিন হবে না, কারণ পাখি ছাড়া গরু তো উঠতে পারে না। এরকম অর্থগত ভাবগত মিল না থাকলে এটা হচ্ছে যোগ্যতা। ও আচ্ছা, তাহলে গরু আকাশে উড়ে না? না ভাইয়া, পাখি আকাশে ওড়ে। জান্নাত, গরু কি আকাশে উড়ে? না ভাইয়া, আপনাদের এখানে উড়ে? না। উড়ে না? আচ্ছা, যেহেতু তোমাদের এখানে উড়ে না, তাহলে আর কি করব, তাহলে আমরা সেটাকে যোগ্যতাহীন বাক্য বলবো। জিহাদ, আপনি কি ক্লিয়ার? জি ভাইয়া। হুম, সকলে ক্লিয়ার হইছো? জি ভাইয়া। তাহলে আমরা বাক্যের অনেক কিছু পড়ে ফেললাম না? জি ভাইয়া। বাক্যের জি আমরা অংশ উদ্দেশ্য দেখছি, গঠন দেখছি, অর্থ দেখছি, গুণ অনুসারে দেখছি। আমরা পরবর্তী এই দেখাবো যে রূপান্তর কি দেখাবো, রূপান্তর দেখাবো, এই যে এখানে দেখাবো পরবর্তী ক্লাস। এখন তোমরা নোট করো কি কি তোমাদের পড়া পরবর্তী ক্লাসে, নোট করো সকলে। পরবর্তী ক্লাসে আমরা ইংলিশ নিব, আমি বলে দিব, সমস্যা নাই। জি বলেন। আচ্ছা, আগে বাংলাটা ধরাবো পরবর্তী ক্লাসে। লেখো আমার পথ প্রতিদান, লেখো। লেখছো? ভাইয়া আমার পদ কি বলেন? প্রতিদান। আমার পথ আর কবিতা হলো প্রতিদান, লেখছো? আচ্ছা। আচ্ছা, এখন জি মুখস্থ ভাইয়া। পাঠ লেখো, মুখস্থ পাঠ লেখো, মুখস্থ পাঠ লেখো, মুখস্থ পাঠ লেখো। বলেন হাতে নিছো? ভাইয়া। মুখস্থ পাঠটা হচ্ছে জি। মুখস্থ পাঠটা হচ্ছে যে পারিভাষিক শব্দের বিগত সালের যত প্রশ্ন আছে 2 দিনের মধ্যে শেষ করবেন। আপনি কোথায় কি পড়তেছেন আমি সেগুলো দেখবো না, আমি যেগুলো পড়া দিচ্ছি আপনি শেষ করবেন যেভাবেই হোক, বুঝছেন? জি। পারিভাষিক শব্দের বিগত সালে যে প্রশ্ন 200 থেকে 300 আছে, এগুলো আপনারা শেষ করবেন। আপনারা যে বই আছে ওই বই থেকে শেষ করবেন। মন থাকবে? জি থাকবে। মন থাকবে। এখন জিকে পড়া নেন, জিকে পড়া নেন। জি জিকে বলেন। যেগুলো রাজশাহীতে প্রশ্ন আসবে, গুচ্ছতে প্রশ্ন আসবে, সেগুলো আমি আগে লিখে দিচ্ছি বা আমি বলে দিচ্ছি। তো তোমরা মানে আজকে থেকে আমি আর মনে রাখবো না, আমি যদি মনে না থাকে প্রতিদিন পড়ার শেষে মনে মনে করাবেন যে এইগুলো ভাই পড়া তো দিলেন না আজকে, এগুলো তো পড়া দিলেন না। তো এটা যে আপনার কাছ থেকে আমি আশা করি আপনারা বলেন, বুঝছেন? আপনারা আমার কাছ থেকে পড়া আচ্ছা ঠিক নিবেন, আছে। আমি জি আপনাদের ভাইয়া, দিব কেন? আপনারা অবশ্যই। টাকা দিচ্ছেন না? আপনারা টাকা দেন না? জি। তাহলে আপনারা বলেন না কেন? তাহলে আপনারা লেখেন, মেন বিষয়টা লেখেন। তাহলে মেন বিষয়টা যেখান থেকে প্রশ্ন আসবে, গুচ্ছেই বলো বা রাজশাহী বলো, যেখান থেকে পড়বা, বাংলার ইতিহাসটা পড়বা, প্রাচীন যুগের বাংলা, এই দুইটা পড়বা। মনে থাকবে? জি বাংলা। প্রাচীন যুগের বাংলা আর হচ্ছে বাংলার ইতিহাস। আমি বাংলার এটার টপিক গুলো আমি গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, এখনই সমস্যা নাই, এগুলো লেখো। এখন ইংলিশ ভাইয়া, লেখো। বাংলার ইতিহাস বলতে মানে ওই 47 থেকে 71 এরকম কিছু না, নাকি? বাংলার ইতিহাস বলতে আমি দিচ্ছি, এটা হচ্ছে পরিব্রাজক, প্রাচীন বাঙালি রাজারা। জাতির উৎপত্তি, বাঙালি জাতির যে উৎপত্তি সেটা। মনে থাকবে? ভাইয়া, যে একটু আচ্ছা ভাইয়া, যে গ্রুপে একটু দিয়ে দেন লেখা আমি একটু আমি দিয়ে বিষয়গুলো। দিছি, আমি অলরেডি, তোমরা চেক করলে তোমরা দেখতে পারবে, আমি অলরেডি দিয়ে দিছি, বুঝছো? যাই হোক, যে মেন বিষয়টা কি তাহলে আমি বলে দিলাম। এখন ইংলিশটা লেখো। ইংলিশের মুখস্থ পড়া নিতে হবে না, আমি বলতেছি আবারই। ইংলিশে কখনো, সরি, ভার্সিটির চান্স পাওয়া কখনো সম্ভব না তুমি যদি ইংলিশটা মুখস্থ পাঠ না পড়ো।